শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর এটা সবথেকে বড় সংকট। আক্তার হোসেন বলছে। তরুণ নেতারা আসলে রাজনীতিতে এসে এমন কিছু কথা বলছে, তারা হয়তো অতীতের অভিজ্ঞতা তাদের নেই, অথবা জানলেও তারা উপস্থাপন করছে এমনভাবে যাতে এই কথা কেউ শোনেনি। এটা কে না জানে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরটা অত্যন্ত বড় কঠিন। তো আক্তার হোসেন বলছেন আজকে প্রথম আলোর যে আলোচনা, যে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর এটা সব থেকে বড় সংকট। এই সংকট সমাধানের জন্য এনসিপি জাতীয় ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের রূপরেখায় শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া উপস্থাপন করেছে বলেও জানান তিনি। এটা বড় আজব কথা। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়টা এটা কি রাজনৈতিক দলগুলো জানে না? করে না কেন? করে না রাজনৈতিক দলগুলো নিজে থেকেই করার মতন যেই রাজনৈতিক সংস্কৃতি সেটা অর্জন করেনি। আর এই সংস্কৃতি অর্জন কি চাপাই দিয়ে মনে করেন ভালো কথা জানে না? শান্তিপূর্ণভাবে কিভাবে ক্ষমতা হস্তান্তর করতে হয় এটা কি আমাদের সংবিধানে লেখা নেই? এটা কি নতুন ভাবে বলার ব্যাপার আছে? একটা নির্বাচিত সরকার আর একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, খুব ক্লিয়ারলি সবকিছু দেয়া আছে সংবিধানে, কোনো রকম ব্যত্যয় নেই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে হবে, কিভাবে ক্ষমতা হস্তান্তর করবে, সবকিছুই আছে। হয় না কেন? হয় না রাজনৈতিক দলগুলোর কারণে। কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চার অভাব। বাংলাদেশে মূল সংকটটাই হলো যেই গণতান্ত্রিক রাজনৈতিক দল বলে আমরা জানি, তাদের ভিতরে বাস করে একটা স্বৈরতন্ত্র। সেই স্বৈরতন্ত্র ক্ষমতা হস্তান্তর করতে চায় না। সেই স্বৈরতন্ত্র অবসান কিভাবে হয়? অবসান হয় দলের মধ্যে বেশি বেশি গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে। এছাড়া চাপাই দিয়ে আপনি বলবেন ভালো ভালো কথা বলবে, কাজ হবে না। আমাদের যে বিদ্যমান যত আইন কানুন, এমন কোনো ঘাটতি আছে যে আইনের অভাবে এই কাজটা হচ্ছে না? সব আইনই আছে, প্রয়োগ হচ্ছে না। তো বাংলাদেশের যে সংবিধান আছে, সেই সংবিধানেই সবকিছু যেখানে নির্দিষ্ট করা আছে, আইনে সবকিছু যেখানে বলা আছে, সেগুলি হয় না একটাই কারণে, কারণ যারা বাস্তবায়ন করবে সেই বাস্তবায়নকারী কর্তৃপক্ষ তার অন্তর্নিহিত দুর্বলতা, তার নিজের ব্যর্থতা, তার নিজের স্বৈরতান্ত্রিক চরিত্রের কারণে সম্ভব না। এখানে ওই জাতীয় নাগরিক পার্টি কিভাবে লিখে দেবে, যে রূপরেখায় কিভাবে লিখে দেবে, আর সেই অনুযায়ী রাজনৈতিক দলগুলো চলবে, নতুন করে লেখার কিছু নাই। এই জন্যই বললাম যে এনসিপি তারা রাজনীতিতে নতুন নতুন এসে তারা নতুন নতুন কথাগুলো বলছে, কিন্তু সেই কথাগুলো অলরেডি আছে, কিন্তু সেগুলি ইমপ্লিমেন্ট করে না। এনসিপি নিজেই ইমপ্লিমেন্ট করবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই, কারণ এনসিপি ওই মাপের দল হয়নি। ক্ষমতাসীন দলের যে চরিত্রগুলি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে গড়ে উঠছে, সেইটাতে তারা গড়ে ওঠেনি এখনো। যদি এর এভাবে তারা গড়ে ওঠে নিজেদের গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে, তাহলে হয়তো এনসিপি করবে না। কিন্তু বাংলাদেশে যে বড় রাজনৈতিক দল দুটো আছে, অতীতে দেখা গেছে তারাই গণতন্ত্রের বদলে তারা স্বৈরতন্ত্র, হয় সংসদীয় স্বৈরতন্ত্র, নতুবা একদলীয় স্বৈরতন্ত্র, গণতন্ত্রের আবরণের স্বৈরতন্ত্র, এইগুলো প্রতিষ্ঠিত করার কারণে তারা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেনি। যার কারণে ওই 91-এর পরে সেই ক্ষমতা হস্তান্তরের জটিলতা, তারপরে 2000-এর জটিলতা সমস্ত ক্ষেত্রেই হয়েছে। আর এই শান্তিপূর্ণভাবে ক্ষমতা যাতে হস্তান্তর না করতে হয় বা ক্ষমতার পরিবর্তনই যাতে না করতে হয়, সে কারণে তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে গলা টিপে হত্যা করা হলো। তো সুতরাং আপনি যখনই সংবিধানের বাইরে চলে যাবেন, তখন আর কোনো ওষুধ বা বড়ি নেই এমন যেই বড়ি খাওয়ায় আপনি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের একটা বিধান করলেন, আর সেই বিধান অনুযায়ী সবকিছু চলবে, তা তো না। সামনে যে পার্লামেন্ট আসছে, সেই পার্লামেন্টে কোনো দল যদি নিরঙ্কুশ বিজয় অর্জন করে, সে যদি একের পর এক স্বৈরতান্ত্রিক আইনগুলো পাশ করতে থাকে, তাহলে আপনি কিভাবে হস্তান্তর হবে শান্তিপূর্ণ ভাবে? বা মানে রাষ্ট্র যে গণতান্ত্রিক চরিত্র নিয়ে আবার ফিরবে, সেই ফেরার পথগুলো কোথায় থাকবে? থাকবে না তো। আপনি চাপাই দেবেন, বাতিল হয়ে যাবে, মানবে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো ছিল।
তাহলে গণতান্ত্রিক ব্যবস্থা তো ছিল, বাকশাল আসলো কি করে? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো ছিল, বাতিল হলো কিভাবে? এগুলি আসলে রাজনৈতিক দলগুলো নিজে যদি গণতান্ত্রিক না হয়, আপনি ওই বিধিবিধান করে, আইন করে আপনি এটা চাপায় দিতে পারবেন না, এটা হবে না। এটা হলো বাস্তব।